কী হবে? হাত পা ধরে নেবে। দিদির দল করতে গেলে দিদির হাত পা ধরে চলতে হয়, কোনো রোশানল নেই। দিদির যা রোশানল, হাত পা ধরলে সেটা জল হয়ে যাবে। হয়তো ভাগাভাগি হিসাব দেয়নি এখনও, বিদেশ থেকে টাকা, সেটাকে কোথায় কী খরচ হলো না হলো এখন দিদিকে তার হিসাব দেয়নি, যে কত টাকা ধান্দা হবে, কত টাকা থাকবে, কত টাকা যাবে। দিদিকে হিসাব না দিদি দিদি তো রেগে যাবে। তা দিদির যে রোশানল, নোট দিলে সেটা হয়ে যাবে জল, কোনো অসুবিধার কারণ নেই। ভাগ দিলে দিদি জল হয়ে যাবে। এখন তো কী হবে? তাতে লাভ কী হবে? 1000টা সাব ডিভিশন হতেই পারে, কী লাভ হবে? মুর্শিদাবাদের জনসংখ্যা বাড়ছে, হতেই পারে সাব ডিভিশন বাড়তে পারে, 2টো জেলা হতে পারে, সব হতে পারে, কিন্তু তার মধ্যে আমাদের লাভটা কী আছে? সাব ডিভিশন করে আরও কিছু লোকেরা তো রুটি রুজির ব্যবস্থা করতে চেষ্টা করতে পারে, এদিক কাজটা ওদিক, ওদিক কাজটা ওদিক, হয়তো কিছু লোককে কন্ট্রাকচুয়াল কাজে নিতে পারে। আমাদের লাভটা কী আছে? আমাদের জেলা তাতে উন্নতি কী আছে? না আছে শিল্প, না আছে স্বাস্থ্য, না আছে শিক্ষা, কিছুই তো নাই। সেই আলিগড় মুসলিম ইউনিভার্সিটি আমরা প্রণববাবুর আমলে এনে দিয়েছিলাম, ওখানেই পড়ে আছে। পিএফ ভবন তখন করে এখনই পড়ে আছে একই রকম। আমাদের জেলার হয়েছেটা কি? 1000টা সাব ডিভিশন করো, আমাদের জেলার হলোটা কি? আমাদের জেলা কিছু হয়েছে কি? আমাদের জেলার কোনো মৌলিক পরিবর্তন হলো কি? আমি এই জেলার মানুষকে জিজ্ঞেস করি। সাব ডিভিশন হলো, কিন্তু দাঙ্গা কেন হলো তা জানলাম না। তৃণমূল কেন দাঙ্গায় জড়ালো তার কোনো জবাব নাই। তৃণমূলের নেতারা কেন অ্যারেস্ট হলো না দাঙ্গায় জড়িয়ে থাকার কারণে, তার কোনো জবাব নাই। সেখানে হিন্দু মরেছে, মুসলমান মরেছে, উভয় সম্প্রদায়ের মানুষ মরেছে, তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কী করলো তার খবর জানা নাই। কি একটা লোককে লালিপপ দেওয়ার জন্য দেখো ভাই মহকুমা করে দিলাম। আরে মহকুমা করে কি করবে? মাথায় দিবে, গায়ে মাখবে, ভাজা করে খাবে, সেদ্ধ করে খাবে, না কি করে খাবে মহকুমা নিয়ে? খুব ভালো করেছে, আমি তাদেরকে সালাম ঠুকব। এবং সারা বাংলার প্রত্যেকটা স্কুলের ছাত্রছাত্রীরা যদি বেলডাঙ্গা স্কুলের এই ছাত্রছাত্রীদের উদাহরণকে অনুসরণ করে, তাহলে হয়তো বা বাংলার মুখ্যমন্ত্রীর চাপে পড়ে আজকের এই সব কিছু হারানো শিক্ষকদের জন্য কোনো বিধি ব্যবস্থা করতে বাধ্য হতে পারে। তৃণমূল অপারেশন সিঁদুর নিয়ে কোনোদিন মাথা ব্যথা ছিল বলে তো আমার জানা নাই। কারণ অপারেশন সিঁদুরের পর সঙ্গে সঙ্গে রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা এই ভারতবর্ষের পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকতে সরকারকে দাবি করেছিলাম। সেদিন এই তৃণমূল পার্টি ভারত সরকারকে বিশেষ অধিবেশন ডাকার ক্ষেত্রে যে দাবি, সেই দাবিকে সমর্থন করেনি। তারপর অপারেশন সিঁদুর নিয়ে দিদি না ভালোতে না মন্দতে কিছুতে ছিলেন না। যখন বিদেশে পাড়ি দেওয়ার কথা হলো, 33টা দেশে যাবে 7টা প্রতিনিধি দল, তখন দিদি বলে দিল আমাদেরকে নাজিশ করে কেন্দ্রীয় সরকার আমাদের দলের এমপিকে পাঠাচ্ছে, এটা আমি মানব না। এই বহরমপুরেরই লোকসভার সাংসদ যিনি, তাকে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছিল, সে বেচারা পাসপোর্ট তৈরি করে, ভিসা তৈরি করে, সব কিছু তৈরি করে ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে গেছিল। হঠাৎ দিদি গোসা করে বলল, না, আমার খোকাবাবু থাকতে আর কেউ যাবে না। তাই খোকাবাবু গেলেন। তিনি বিদেশে গিয়ে মোদির দলের থেকে নিজে আরও বেশি প্রচার করলেন মোদির হয়ে। এবার এখানে এসছেন, এখানে আবার ভোটের প্রয়োজনে মোদির বিরুদ্ধে গালাগাল দিতে হবে। এটাই তৃণমূল, এটাই আমাদের দেখে চলতে হবে। হ্যাঁ, দেশে ফিরছে মানে কি বিশ্ব জয় করে ফিরছে নাকি? বেরিয়ে ঠেরিয়ে এসে দেশে ফিরছে। তো দেশে ফেরতে কি যায় আসে? দিদি আগে না ভাইপো আগে, খোকাবাবু আগে, সেটা আগে ঠিক হোক। অনুব্রতের বিরুদ্ধে ব্যবস্থা খোকাবাবু নিতে পারে না দিদি নিতে পারে সেটা সবাই জানে। খোকাবাবু ফটর ফটর করবে, দিদি ধমক মারবে, চুপ করে যাবে। আর দিদির ধমক মারার দরকার নাই, দিদির হয়ে প্রচুর এরকম দিদির সাকরেদরা আছে, তারা খোকাবাবুকে অপমান করতে ময়দানে নেমে যাবে। অতএব অনুব্রতরা অনুব্রতের জায়গাতেই থাকবে। যতদিন দিদি আছে ততদিন অনুব্রতরা আছে। দিদির আশ্রয় প্রশ্রয় এরকম কত কেসটা, ফাটা কেসটা, গোটা কেসটা ঘুরে বেড়াচ্ছে বাংলায়, তার কোনো ঠিক নাই। এরকম ব্লকে ব্লকে কেসটা পাবেন। এই কেসটা সে বাজারে বিলা করে দিয়ে তার ঢোল ফাটিয়ে ফেলেছে।
কেসটা যদি চুল্লুটা না খেত, উল্লু হয়ে যদি দুম করে মোবাইলে না বলতো, তাহলে কেসটা জায়গাতেই থাকতো। কেসটার সব আছে। আমার মনে হয় কেসটার মাথাটা নিশ্চয়ই ততটা সুচারু নয় যে কোথায় কি বলতে হয়। তাই কেসটার ঢোল ফেটে গেছে। এবার কেসটার ঢোল নিজের চেষ্টাতেই কেসটা ফাটিয়েছে। এখন কত কি হবে, কত জোকরামি। করোনার বদলে বলে দাও ভাই আমাকে হাজির করো না, ঝামেলা মিটে গেল। আমি হাজির হব না, এটাই আমার করোনা। আমার করোনা, আমি হাজির হব না। আমাকে তোমরা হাজির করার জন্যে জোর জার করো না, আমার হয়েছে করোনা। দেখুন, আমি বরাবরই বলি, নির্বাচন যখন আসে তখন নাগরিকত্বের কথা মনে পড়ে, নির্বাচন যখন আসে তখন এনআরসির কথা মনে পড়ে, নির্বাচন যখন আসে তখন সাম্প্রদায়িক বিভাজনের কথা মনে পড়ে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকতে এ বাংলায় জাল নোটের যে অবৈধ কারবার, জাল পাসপোর্টের যে অবৈধ কারবার, জাল নাগরিকত্বের যে অবৈধ কারবার এ বাংলায় রমরমিয়ে চলছে, তাকে ঠেকাবে কে? এক। 2 নম্বর, নাগরিকত্বের দিতে গেলে, ধর্মীয় কারণে নাগরিকত্ব দিতে গেলে প্রথম প্রমাণ করতে হবে যে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে সেখানকার সংখ্যালঘুরা ভারতবর্ষে প্রবেশ করেছে। এইসব আইনের জাঁতাকলে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়ার বিষয়টা প্রচণ্ড জটিল। সেই কারণে এটা কোনো সস্তার উত্তর নেই যে কাগজ দিলেই সব হয়ে যাবে। আরেকটা কথা, প্রত্যেকটা রাজ্য তারা মনে করলে তাদের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোকে সীমান্তবর্তী জেলা দেখিয়ে এই নাগরিকত্ব দেওয়ার বিশেষ অধিকার অর্জন করতে পারে। কেন্দ্রের সরকার তারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সীমান্তবর্তী জেলাকে সেখানকার ডিস্ট্রিক্ট কালেক্টর যাকে আমরা ডিএম বলি, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার বিষয়ে অধিকার দিয়েছে। সে অধিকারও পালন করা যেতে পারে। কিন্তু যা আলোচনা হচ্ছে এগুলো সব খুব ছেলে ভোলানো আলোচনা হচ্ছে। ব্যাপারটা এরকম নয় যে এলো আর হয়ে গেল, ব্যাপারটা তা নয়। নির্বাচনের বাজারে এখন সব কিছুই হবে। ওদিকে মোদিজি, এদিকে দিদিজি, সব মিলেই এখন সব কিছু সহজলভ্য হয়ে যাবে। এ বলবে আমি আছি, এ বলবে আমি আছি, তু মাই এ খেলা এখন যতদিন না 2026-এর নির্বাচন শেষ হচ্ছে ততদিন পর্যন্ত মোদি আর দিদি, বিজেপি আর তৃণমূলের তু মাই এ খেলা চলতে থাকবে।